করুন যে প্রতিটি দিন এভরি 24 আওয়ার্স বাংলাদেশের সর্বনাশ হচ্ছে। সুতরাং শেখ হাসিনা যতদিন থাকবেন বাংলাদেশের সর্বনাশ হতেই থাকবে। তো আপনারা কি এই সর্বনাশ মেনে নিচ্ছেন? এটা তো শুধু আপনাদের জীবনের ব্যাপার না, এটা তো আপনাদের পরবর্তী প্রজন্মের জীবনের ব্যাপার। আপনারা সবকিছু ধ্বংস করছেন। আপনাদের উচিত সম্মিলিতভাবে এই মহিলাকে ক্ষমতা থেকে উৎখাত করা এবং ওই মহিলাকে ক্ষমতা থেকে যেতে বাধ্য করা। আমি তো আহ্বান জানাবো জনগণকে, পুলিশকে, আর্মিকে, আপনারা সবাই মিলে গণভবনে যাত্রা শুরু করুন এবং গণভবনে গিয়ে তাকে ঘেরাও করুন, ঘেরাও করে বলুন তাকে এই মুহূর্তে আপনাকে পদত্যাগ করতে হবে, আপনাকে চলে যেতে হবে, আর সময় দেওয়ার সুযোগ নাই। বাংলাদেশ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি প্রথমে যেটা বলেছেন মানবিকতার দিক দিয়ে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। আচ্ছা বলুন তো 50 বছরে বাংলাদেশে কোনোদিন স্যাংশন হয়েছে? বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকান স্যাংশন কোনোদিন হয়েছে? আজকে বাংলাদেশের পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইজির বিরুদ্ধে স্যাংশন হয়েছে। আমার অবাক লাগে, আপনাদের লজ্জা লাগে না? ডোন্ট ইউ ফিল অ্যাশেমড যে আপনাদের বিরুদ্ধে আমেরিকান স্যাংশন? আপনারা আইজি, আপনারা চেহারা দেখেন কি করে? জুনিয়র অফিসারদের সামনে মুখ দেখেন কি করে আপনারা? মানে আমার খুবই অবাক লাগে। কাজে সব দিক দিয়ে আপনি বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছেন। আরে এসকে সিনহা আপনাদেরই লোক ছিল, বাংলাদেশের সর্বনাশ করবার জন্য যারা যারা দায়ী তাদের মধ্যে এসকে সিনহা একজন। কিন্তু যখনই তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব এসে গেল, এসকে সিনহা মনে করলো তাকেও দিল্লি সমর্থন করে, হাসিনা মনে করলো তাকেও দিল্লি সমর্থন করে, এসকে সিনহা মনে করলো সে আর হাসিনা সমান। এই শেখ হাসিনা ডিএফআই কে দিয়ে ঘাট ধরে বের করে দেয়নি এসকে সিনহাকে দেশ থেকে। এবং সেই ডিএফআই জেনারেল আকবর, তিনি এখন কোথায়? তাকে কোন একটা পোস্টে যেন সরিয়ে দেওয়া হয়েছে। এই আকবরের কথা শুনি যে সে এসকে সিনহাকে দেশ থেকে বের করেছে এবং গায়ে নাকি হাত তুলেছে। এবং এই আকবরে আপনার মনে আছে হয়তো 2014 সালে আমি যখন জেলে, যখন একতরফা নির্বাচন হলো, এরশাদ নির্বাচন করতে রাজি হচ্ছিল না, এই আকবর এরশাদকে তার বাড়িধারার বাড়ির থেকে উঠিয়ে নিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে আটকে রেখে দিয়েছিল। তো আপনাদের এই অপরাধের লিস্ট গুলো আপনারা কি আয়নার সামনে দাঁড়ান? এইসব অফিসারদের আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে। আয়নার সামনে নিজের চেহারা দেখেন, আপনাদের স্ত্রী সন্তানদের সামনে দাঁড়ান, আপনারা মোকাবেলা করতে পারেন যে আপনারা কি করেছেন বাংলাদেশের। ইউ হ্যাভ ডিস্ট্রয়েড দিস কান্ট্রি। কাজে আমি আবারও আহ্বান জানাবো, এখনো হয়তো সময় আছে বাংলাদেশকে আবার সঠিক পথে নিয়ে আসার। কিন্তু তার জন্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন হচ্ছে যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট কখন যাবে। কাজে ফ্যাসিস্ট গভর্নমেন্ট গেলে না আপনি সংস্কার শুরু করবেন। পর্তুগাল থেকে একজন দর্শক একটি প্রশ্ন করেছেন আপনার কাছে, সেটি হচ্ছে যে প্লিজ আস্ক মিস্টার মাহমুদুর রহমান স্যার, ইফ উই হ্যাভ মানি ইন বাংলাদেশ ব্যাংক, ইজ ইট সিকিউর অর নিড টু উইথড্র মানি ফ্রম ব্যাংক? আমি আপনাকে বলি, টাকা রাখা নিরাপদ কিনা, তারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা উঠিয়ে ফেলবেন কিনা, যে কথাগুলো শোনা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকে তো আর ওনার টাকা নাই, বাংলাদেশ ব্যাংকে তো টাকা থাকে না, ওনার টাকা আছে কমার্শিয়াল ব্যাংকে, তাই না? কিন্তু বাংলাদেশের এখন যে অবস্থা, যদিও বাংলাদেশ ব্যাংক বলেছে কোনো তারল্য সংকট নাই, অনেক কথা বলেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, আপনাকে আজকের নিউজ আমি বলি, 10টা ব্যাংকে প্রভিশন ঘাটতি, এটা একটু কঠিন কথাটা, প্রভিশন ঘাটতি অনেকে হয়তো বুঝবেন না আপনারা। প্রভিশন ঘাটতি মানে হচ্ছে আপনার ক্যাপিটাল কমে গেছে, ক্যাপিটাল চলে গেছে। 10টা ব্যাংকের আপনি প্রভিশন ঘাটতি কত জানেন? কোন 20,000 কোটি টাকা এই মুহূর্তে। 10 ব্যাংকস 20,000 crore প্রভিশন ঘাটতি, এবং তার মধ্যে সরকারি ব্যাংক 5টা সম্ভবত এবং বেসরকারি ব্যাংক 5টা। কাজে আমি জানি না যিনি প্রশ্ন করেছেন তার কোন ব্যাংকে টাকা আছে। আমি শুধু এই মুহূর্তে এইটুকু বলতে পারি যে সব ব্যাংকে টাকা এখন নিরাপদ না। অনেক ব্যাংকে আছে যে ব্যাংকে আসলে টাকা নাই, সেই ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এখন সরকার তো সেটা ঘোষণা করবে না, কারণ দেউলিয়া যদি ঘোষণা করে একটা ব্যাংকে, তাহলে তো বাংলাদেশে একটা মানে হাহাকার শুরু হয়ে যাবে, তাহলে তো হাসিনার কন্ট্রোলে আর কিছু থাকবে না। কাজে আমার যেটা সাজেশন থাকবে বাংলাদেশের নাগরিকদের প্রতি, যে আপনারা যার যার টাকা নিজের কাছে রাখুন। এখন নিজের কাছে রাখা টাকা তো সেফ না বাংলাদেশে, সুতরাং বাট ব্যাংকের টাকা রাখা সেফ এরকম কোনো কথা আমি বলতে পারবো না শেখ হাসিনার জামানায়। কিন্তু একটা মনে রাখা দরকার যে রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে, ব্যাংকে যে টাকা থাকে জনগণের, সেই টাকার পিছনে রাষ্ট্রের একটা সার্বভৌম রাষ্ট্রের একটা গ্যারান্টি থাকে। কিন্তু বাংলাদেশ কি সার্বভৌম রাষ্ট্র? আপনার মনে আছে কিনা 1 বছর আগে সম্ভবত এই সরকার একটা ঘোষণা দিয়েছিল যে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে যত টাকাই থাকুক না কেন আপনার ব্যাংকে, তা আপনি 1 লাখ টাকা পাবেন। ধরেন আপনার 10 লাখ টাকা আছে ব্যাংকে, কিন্তু সেই ব্যাংক ধরেন জনতা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, জনতা ব্যাংকে আপনার 10 লাখ টাকা আছে, সরকার আপনাকে কত টাকা দিবে? 1 লাখ টাকা। তো বাকি 9 লাখ টাকা কি হবে? বাকি 9 লাখ টাকা আপনি আর পাবেন না। তাহলে এই কথা তো এই সরকার অনেক আগেই বলে রেখেছে। তার মানে সাম্প্রতিক সময় আবার সরকারের মদতপুষ্ট মিডিয়াগুলো আবার এটাকে আবার অন্যভাবে টুইস্ট করার চেষ্টা করছে। কিন্তু এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একেবারে বিধিবদ্ধ নিয়ম যে যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়, বাংলাদেশ ব্যাংকের কাছে 20,000 কোটি টাকার একটি তহবিল আছে, সেই তহবিল থেকে ইন্স্যুরেন্স হিসেবে 1 লাখ টাকা করে প্রত্যেক গ্রাহককে দিয়ে দেওয়া হবে, এবং বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ওই ব্যাংকের যদি কোনো সম্পদ থেকে থাকে সেই সম্পদ বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে সেই টাকা থেকে মানে প্রপোর্শনেটলি টাকাটা ডিস্ট্রিবিউট করা হবে। অর্থাৎ আমি আপনাকে বলে দিই, এইসব ব্যাংকের কোনো সম্পত্তি নাই। কারণ যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে 1,34,000 কোটি টাকা যদি খেলাপি ঋণ থাকে, আপনার সম্পদ কোথায়?
আপনার সকল সম্পদ তো খেলাপি ঋণে পরিণত হয়ে গেছে তো। এবং আপনি জানেন খেলাপি ঋণকেও অ্যাসেট হিসেবে দেখানো হয়, রিসিভেবল হিসেবে দেখানো হয়। রিসিভেবল ইজ পার্ট অফ দ্য অ্যাসেট, অনেক অ্যাকাউন্টেন্ট এটা দেখান। তো আপনি যদি খেলাপি ঋণের প্রভিশন না করে থাকেন, এটা একটু টেকনিক্যাল আলোচনা হয়ে যাচ্ছে, খেলাপি ঋণের প্রভিশন যদি করে না থাকেন, তাহলে ওই ব্যাংক তো অলরেডি ব্যাংকরাপ্ট, ওই ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। কাজে আমি জনগণকে একটাই বলবো যে আপনারা একটু খোঁজ নিন 10টি ব্যাংকের যে নাম এসছে যাদের প্রভিশন ঘাটতি 20,000 কোটি টাকা। আমি সাজেস্ট করবো যাদের টাকা এই 10টি ব্যাংকে আছে তাদের অন্তত উচিত এই ব্যাংক থেকে টাকা উঠিয়ে দেয়া। এই ব্যাংকের টাকাগুলি নিরাপদ না, কারণ সরকার যেখানে বলেছে যে 1 লাখ টাকার উপরে আপনাকে দেবে না, তো তাহলে তো এটা নিরাপত্তার কোনো প্রশ্নই নাই। সরকার তো বলে নাই যে আপনার পুরো টাকা দিয়ে দেওয়া হবে এবং এই দায়িত্ব বাংলাদেশ ব্যাংক দিবে, এটা তো সরকার বলছে না আপনাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি অন্তত এই 10টি ব্যাংকের উপরে আপনারা খোঁজ নিন। এই 10টি ব্যাংক কোন 10টি ব্যাংক, এখানে যাদের টাকা আছে তাদের টাকা খুব সেফ আমি বলতে পারবো না। আমি মনে করি এখানে টাকা রাখা খুবই রিস্কি। এখন সিদ্ধান্ত আপনাদের। এখন পাশাপাশি মোহন ভাই, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, জাপানি রাষ্ট্রদূতের যে মন্তব্য, সেই মন্তব্যটা আপনি কিভাবে দেখেন সেটি যদি আপনি একটু বলেন আমাদেরকে। প্রথমে আমি একটু বলে নেই যে জাপানি রাষ্ট্রদূতের মন্তব্যটা অত্যন্ত সঠিক। তিনি কি বলেছেন? তিনি বলেছেন পুলিশ আগের রাতে ব্যালট বাক্সে ভর্তি করে রাখে, এটা পৃথিবীতে কোথাও শুনি নাই। এটা বাংলাদেশে শুধু শুনেছেন জাপানি রাষ্ট্রদূত। সঠিক কথা, পৃথিবীতে কোনো হয় নাই। কিন্তু জাপানি রাষ্ট্রদূত সাহেব এই 4 বছর ধরে তো এই সরকার ক্ষমতায় আছে, তাই না? এই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল কবে? 2018 ডিসেম্বরে নির্বাচনের সময়। তাহলে এই 4 বছর ধরে এই সরকারকে আপনারা লেজিটিমেসি কেন দিচ্ছেন? এই 4 বছর ধরে এই সরকারের সাথে লেনদেন কেন করছেন আপনারা? তার মানে এই সরকার তো টোটালি ইলিগাল গভর্নমেন্ট। যে সরকার, আপনি নিজেই বলছেন, জাপানি অ্যাম্বাসেডর নিজেই বলছে যে এই সরকার পুলিশ দিয়ে ব্যালট বাক্সে ভর্তি করে রেখেছিল ইলেকশনের আগের রাত্রে, তাহলে দিস গভর্নমেন্ট ইজ টোটালি ইলিগাল। ইলিগাল গভর্নমেন্টের সাথে তো কোনো ডিপ্লোম্যাটিক ডিলিংস আপনি করছেন কেন? তো এই প্রশ্নে আমার উল্টো এই প্রশ্ন জাপানি অ্যাম্বাসেডরের কাছে থাকবে। কিন্তু মোট কথা হলো যে এটা একটা বড় চেঞ্জ। আপনারা এটা খেয়াল করুন যে এটা একটা খুবই বড় পরিবর্তন, খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন জাপানের অবস্থানে। কারণ আপনাদের মনে আছে কিনা 2014 সালে শেখ হাসিনা যখন একদলীয় নির্বাচন করলো, যেটাতে বিএনপি বয়কট করেছিল যে নির্বাচনে, এবং ইলেকশনের আগেই 154 জন এমপি নির্বাচিত হয়ে গেল নির্বাচনের আগেই। তো ওই নির্বাচনের পরে জাপানি তদানীন্তন প্রধানমন্ত্রী, যিনি কিছুদিন আগে মারা গেছেন, শিনজো আবে, তিনি বাংলাদেশ ভিজিটে এসেছিলেন। তখন কিন্তু কোন ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকা এই গভর্নমেন্টকে কংগ্রাচুলেট করে নাই। আপনাদের যদি মনে থাকে 2014 সালে কেউ কংগ্রাচুলেট করে নাই শেখ হাসিনাকে। বাট জাপানিজ প্রাইম মিনিস্টার ওয়াজ দ্য অনলি ফরেন ডিগনিটারি, ফরেন প্রাইম মিনিস্টার, যিনি বাংলাদেশ ভিজিট করেছিলেন। সেখানে একটা জাপানের অন্য স্বার্থ ছিল, সেই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু তিনি এসেছিলেন। তার মানে এক অর্থে তিনি লেজিটিমেসি দিয়েছিলেন শেখ হাসিনাকে। তাহলে যে রাষ্ট্র 2014 সালে লেজিটিমেসি দিয়েছিল এই প্রধানমন্ত্রীকে, এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সেই রাষ্ট্রের অ্যাম্বাসেডর যখন বলেন 2014 আর 2022, তার মানে 8 বছর পরে, তাই না? 8 বছর পরে যখন 8 বছরই তো, হ্যাঁ 8 বছর পরে যখন বলছেন যে এরকম দেশ কোথাও দেখি নাই, শুনি নাই, যেখানে পুলিশ আগের রাত্রে বাক্স ভরে রাখে, ভোটের বাক্স। তার মানে জাপানি অবস্থানের পরিবর্তন কতটা হয়েছে আপনি বুঝতে পারছেন? তো জাপানের পরিবর্তন মানে কি, এটাও একটু বুঝতে হবে। জাপান অলওয়েজ ওয়াশিংটনের পলিসি ফলো করে। এটা হচ্ছে জিওপলিটিক্স। জাপান ওয়াশিংটন এরা খুবই ক্লোজ, আপনারা জানেন। তো এই পরিবর্তনটা হয়েছে, তার মানে ওয়াশিংটনের পলিসি চেঞ্জ হয়েছে। ওয়াশিংটনের পলিসি চেঞ্জ হওয়ার কারণে জাপানের পলিসি চেঞ্জ হয়েছে। এখন ইউরোপিয়ান পলিসিও চেঞ্জ হচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রি। যেমন আপনি কানাডার প্রাইম মিনিস্টারের কথা বললেন, কানাডার অ্যাম্বাসেডরের কথা বললেন আপনি, সেটা অবশ্যই কানাডার। আর ইউরোপের আপনি কার কথা জানেন একটু আগে বললেন, ইউকে বা জার্মানি, এরা সবাই তৎপর। এবং এরা বাংলাদেশের, আপনার জার্মান অ্যাম্বাসেডর খুব মজার কথা বলেছেন কিছুদিন আগে। তিনি বাংলাদেশের ইলেকশন নিয়ে কথা বলেছিলেন। তারপরে বাংলাদেশের কোন এক পাতিমন্ত্রী সে বলেছিল যে তারা কেন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলে। সেটা জবাবে জার্মান অ্যাম্বাসেডর বলেছিলেন যে আমরা বন্ধু রাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে এবং নির্বাচন সম্পর্কে আমরা কন্টিনিউয়াস কথা বলে যাব। তার মানে সাথে সাথে জবাব দিয়ে বলেছিলেন জার্মান অ্যাম্বাসেডর যে আমরা বাংলাদেশ সম্পর্কে আমাদের প্রতিক্রিয়া জানিয়েই যাব। তো তাহলে ইউরোপ চেঞ্জ হয়ে গেছে, আমেরিকা চেঞ্জ হয়েছে। আমেরিকা আগেই চেঞ্জ হয়েছে, কারণ গত বছর স্যাংশন দিয়েছে ডিসেম্বরের 10 তারিখে। আর এক ডিসেম্বরের 10 তারিখ কিন্তু সামনে আসছে। সেদিন আবার নতুন করে স্যাংশন আসবে কিনা আপনি কেউ জানি না, তবে আসলে আমি অবাক হব না। সেদিন যদি আবার নতুন করে, আর তো 1 মাসও বাকি নাই, আজকে তো আমরা কথা বলছি, আমি টার্কি থেকে কথা বলছি, আজকে 15 তারিখ, এখানে আপনারা 15 তারিখ, আপনি আমেরিকায় 15 তারিখ। তো 10 ডিসেম্বর আসতে 25 দিন বাকি। সো 25 দিন পরে আবার নতুন স্যাংশন আসবে কিনা আমরা জানি না, আসলে আমি অবাক হব না। সো আমেরিকান পলিসি চেঞ্জ হয়েছে, জাপানিজ পলিসি চেঞ্জ হয়েছে। জাপানিজ অ্যাম্বাসেডর যেটা বলেছে, আপনি যে কথাটা আগে বলেছেন যে আন্তর্জাতিক মহল এই সরকার থেকে দূরে সরে গেছে। সুতরাং মানে আন্তর্জাতিক মহলের মধ্যে যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা কিভাবে শেখ হাসিনার সাথে থাকতে পারে? এতদিন ছিল এর একটা জিওপলিটিক্স ছিল। আজকে জিওপলিটিক্সের আলোচনা আমি করবো না, তাহলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে।
কিন্তু জিওপলিটিক্যাল একটা কারণ ছিল। আমি আপনাকে শুধু বলে দিই, ওই জিওপলিটিক্যাল কারণটা এখন নাই। একসময় আমেরিকান পলিসির প্রায়োরিটি ছিল ইসলামোফোবিয়া। এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এন্ড আমেরিকা, তারা ইসলামোফোবিয়ার কারণে শেখ হাসিনাকে তারা সমর্থন করতেন, এবং ভারতের কারণে সেটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে এখন যেটা হয়েছে, আমেরিকার প্রধান প্রায়োরিটি কিন্তু এখন রাশিয়াকে মোকাবেলা করা, চায়নাকে মোকাবেলা করা, ইসলামকে মোকাবেলা করা না। দ্যাট ইজ দ্য নম্বর প্রায়োরিটি। এবং এই কারণেই এখন তারা সোচ্চার হয়েছে হিউম্যান রাইটস নিয়ে, মানবাধিকার নিয়ে সোচ্চার হয়েছে। আরেকটি কথা বলে দেই, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, বাইডেন যখন প্রেসিডেন্ট হলেন, তিনি প্রথমেই বলেছিলেন, এবং যিনি আপনি তো এখন আমেরিকান হতে যাচ্ছেন, আপনাদের যিনি আপনি মিট করেছেন কিছুদিন আগে, যার সঙ্গে সেক্রেটারি অফ স্টেট ব্লিংকেন, তারা কিন্তু সবসময় বলছেন যে গণতন্ত্র এবং মানবাধিকার এই দুটো আমাদের ফরেন পলিসির মূল ভিত্তি হবে। এটা বলছেন না, তারা 2 বছর ধরে এটা বলছেন। এটা কিন্তু এতদিন আমেরিকা বলে নাই, বা আমেরিকার আগে যারা প্রশাসন ছিলেন তারা এটা বলেন নাই। কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেশন বলছেন গণতন্ত্র এবং মানবাধিকার। তো গণতন্ত্র এবং মানবাধিকার যদি তাদের ফরেন পলিসির মূল ভিত্তি হয়, ফান্ডামেন্টাল হয়, তাহলে শেখ হাসিনাকে তারা কিভাবে ক্ষমতায় দেখতে পারে? কাজে তারা তো নিশ্চয়ই আশা করবে যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। বাংলাদেশে যে ফ্যাসিস্ট শাসক জোর করে বসে আছে, তাদের তো চাওয়া উচিত যে এই ফ্যাসিস্ট শাসক চলে যাক, এবং তাদের ইঙ্গিত দেওয়া উচিত। এবং সেই ইঙ্গিতই দিয়েছেন আমি মনে করি জাপানিজ অ্যাম্বাসেডর, যখন তিনি এই কথা বলেছেন। তার মানে তিনি বলছেন এই সরকার ইজ নট এ লেজিটিমেট গভর্নমেন্ট, এই সরকার ইজ অ্যান ইললিগাল গভর্নমেন্ট। এটা কিন্তু জাপানি অ্যাম্বাসেডর বলে দিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে। আমি মনে করি শেখ হাসিনার পৃথিবী ছোট হয়ে আসছে। নিশ্চয়ই আল্লাহ দেখছেন। আল্লাহ জালিমকে যে বলেন না, যে আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কাজে জালিমকে আল্লাহ যখন ধরবার তখন ধরেন। নিশ্চয়ই ইনশাআল্লাহ শেখ হাসিনা পৃথিবী ছোট হয়ে আসছে। এই যে আপনি জানেন যে রাজপথে আন্দোলন বেশ জমজমাট, অর্থাৎ সব জায়গায় হরতাল দিচ্ছে, বাধা দিচ্ছে, প্রহার করছে। হরতাল কিন্তু সরকার দিচ্ছে, তারপরে কিন্তু জনগণের স্রোত দমন করা যায়নি, বরঞ্চ এটি আরো বেশি হয়েছে। হয়তো স্বাভাবিক কালে যা হতো তার চেয়ে বাধার কারণে জনসমাগম আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন? একটি লিয়াজু কমিটি হতে যাচ্ছে সব দলের, আপনার পত্রিকাতে আছে, সেখানে আমরা দেখলাম যে অনেক রাজনৈতিক নেতারা যোগ দিয়েছেন সেই বৈঠকে। তো এখানে ছিলেন মাহমুদ রহমান মান্না ছিলেন, ওখানে আসামের হক ছিলেন, নুরুল ইসলাম নুরবোধ ছিল, হ্যাঁ, বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মির্জা ফখরুল ইসলাম সহ অনেকেই ছিলেন সেখানে। তো এই লিয়াজু কমিটির ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি, বা আন্দোলন যে হচ্ছে সে ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি, আমি একটু জানতে চাই। আমি বহুদিন পরে বিএনপির কর্মকাণ্ডে খুব উৎসাহিত বোধ করছি, আপনাকে যদি খুব ফ্র্যাঙ্কলি বলি আমি। এবং এই বছর 2022 সালে এসে বিএনপি যে পদক্ষেপগুলো নিয়েছে, আমি মনে করি খুব সঠিক পদক্ষেপ নিয়েছে। এবং এখন পর্যন্ত বিএনপি যে যে জনসভাগুলো করেছে, এটাও খুব সাহসের পরিচয় দিয়েছে। আমার মনে হয় বিএনপি দেখাতে চেয়েছে যে সাংগঠনিক ভাবে দলটি কতটা সক্ষম, এবং এটা দেখাতে সক্ষম হয়েছে বিএনপি। এবং আমি মনে করি বিএনপির যারা নীতি নির্ধারক, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখন তারা আরো সঠিক সিদ্ধান্তের দিকে যাচ্ছেন। তারা এখন লিয়াজু কমিটির কথা বলছেন, তারা বৈঠক করছেন সবার সঙ্গে। সুতরাং আমার এখন একটাই প্রস্তাব থাকবে যে 10 তারিখ পর্যন্ত কর্মসূচি তো বিএনপি দিয়েছে। আমরা জানি যে 10 তারিখে তারা ঢাকায় মহাসমাবেশ করবে। কিন্তু 10 তারিখে আমার প্রত্যাশা, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, ধরুন আমরাও লড়াই করছি, হিউম্যান রাইটস এর জন্য লড়াই করছি আমাদের মতো করে। আপনি আমি কেউই রাজনীতিবিদ নই, কিন্তু আমরা লড়াই করছি আমাদের মতো করে, হিউম্যান রাইটস এর জন্য, ডেমোক্রেসির জন্য, ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য আমরা লড়াই করছি। আমাদের প্রত্যাশা হচ্ছে যে বিএনপি সকল দল নিয়ে এই লিয়াজু কমিটিটি করবে, এবং সকল দল, তার মধ্যে কোনো ডান বাম বিভাজনের কোনো প্রয়োজন নাই। যারাই দল আছে তারা একটা পয়েন্টে তাদের ইউনাইটেড হতে হবে। সেটা হলো যে এই ফ্যাসিস্ট সরকারের অপসারণ চাই। এই ফ্যাসিস্ট সরকারের উৎখাতের জন্য গণ আন্দোলনের নেতৃত্ব তারা তারা যদি যুগপৎ ভাবে দেন, আমরা খুব আনন্দিত হব। তো এই এক পয়েন্টে, এবং আরেকটি তার সঙ্গে দাবি আসা উচিত বলে আমি মনে করি, যে বেগম খালেদা জিয়াকে যে একটি ভুয়া মামলায় তাকে এত বছর আটকে রাখা হয়েছে, সুতরাং বেগম খালেদা জিয়ার মুক্তিও খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনিও জানেন, আপনি পত্রিকায় আপনি এতদিন ধরে সাংবাদিকতা করছেন, আমারও হয়ে গেল। আমি যদি ধরে নেই 2008 সাল থেকে আমি সরাসরি সাংবাদিকতায় আছি, আমারও তো 14 বছর হয়ে গেল এই সংবাদ মাধ্যমে। তো আমারও দীর্ঘদিন, আপনার আরেকটু বেশি। তো সব মিলে আমরা জানি যে বাংলাদেশে যদি এই মুহূর্তে আমি বলি যে সব থেকে জনপ্রিয় রাজনীতিবিদকে, আমার মনে হয় আপনি আমি এবং বাংলাদেশের জনগণ এক বাক্যে বলবে বেগম খালেদা জি সব থেকে জনপ্রিয় রাজনীতিবিদ। কাজেই তার সর্ববিষয়ে, তার সব যুক্তিতেই তার মুক্তি পাওয়া উচিত। সুতরাং সেটাও একটা দাবি হওয়া উচিত বলে আমি মনে করি এই সব দলে। কিন্তু এখানে একটু কিন্তু বলে রাখি, আমি 2018 সালের অভিজ্ঞতা থেকে বিএনপিকে একটু সতর্ক থাকতে হবে। আবার যেন কি যেন নাম ছিল, মনসুর সুলতান মনসুর, আবার যেন সুলতান মনসুর, কাদের সিদ্দিকী, এই ধরনের লোক তাদের উপরে সওয়ার না হয়। এদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই।